ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে বিএনপি। নির্বাচনের রোডম্যাপের প্রশ্নে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে দলটি। অন্যদিকে নির্বাচন কমিশনও জানিয়েছে ডিসেম্বরকে টার্গেট ধরেই তারা সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচন নিয়ে বড় রকমের ভিন্নমত রয়েছে। যদিও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জুলাই চার্টারের আলোকেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা কতটুকু, এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফাইনাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, বর্তমান বাস্তবতা তুলে ধরছিলাম। এই বাস্তবতা বিবেচনায় ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় যে নির্বাচনের সাথে যে বিষয়টি সম্পর্কিত সেটি হচ্ছে সংস্কার, এবং ওই কারণেই নির্বাচন নিয়ে এতটা কথা হচ্ছে। এবং এটি সত্যি যে বড় রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনমুখী, যারা নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারেন অথবা ভালো অবস্থানে যেতে পারেন, তারা যে নির্বাচন চাইবেন এটা খুব স্বাভাবিক। মানুষ 16 বছর আপনার ভোট দিতে পারেনি আওয়ামী শাসন আমলে, এবং মানুষও ভোটের জন্য মুখিয়ে আছে। কিন্তু আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, আপনি একটু আগে জুলাই চার্টারের কথা বলছিলেন, সেটি কিন্তু শুধুমাত্র একটি নির্বাচনের ভেতর দিয়ে পালাবদলকে বোঝায়নি। সেটি বুঝিয়েছে যে আমাদের রাষ্ট্র সংস্কার হবে, সংবিধানের সংস্কার হবে, আমাদের যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয় সেই জায়গাটির পরিষ্কার করা হবে, এবং সরকার যেন আমাদের জনগণকে সম্মান করে এবং জনগণের যেন নাগরিক অধিকার নিশ্চিত হয়। এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখা যায় যে আমাদের মধ্যে যে ঐক্যটা তৈরি হয় ফ্যাসিবাদের বিদায়ের ভেতর দিয়ে, সেটির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়। কেউ বলছে আর্লি নির্বাচন চায়, কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন চায় না, কেউ এমনও বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের বিচার হওয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। এমনকি ইদানিং অনেকে বলছেন যে প্রফেসর ইউনূস সরকারকে প্রলম্বিত করলে বা তাকে একা চিন্তা করে আরও কিছুদিন থাকা যায় কিনা। এই সব কথারই তাদের পার্সপেক্টিভ থেকে হয়তো যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় দেশের একটা স্থিতির জন্য নির্বাচন জরুরি। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের মৌলিক সংস্কারের জায়গায় আমার মনে হয় খুব বেশি দ্বিমত করার অবস্থায় কোনো দল নাই। কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন ইস্যুতে ভিন্নমত রয়েছে, বড় রকমের দ্বিমতও রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আপনি বলছেন জনাব আশরাফ কায়সার, সেখানে আসলে ঐক্যমত্যের সম্ভাবনা কতটুকু? সেখানে ঐক্যমত্য করতে হলে সরকারকে আরেকটু জোরালোভাবে অবস্থান নিতে হবে। কেননা আপনি জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, ভোট আনুপাতিকভাবে হবে কিনা, নারীদের প্রতিনিধিত্ব কি হবে, এই সব কিছুই কিন্তু আগামীতে যদি আপনি একটি জনগণের পক্ষের সরকার দেখতে চান এবং জনগণের কল্যাণের শাসন দেখতে চান, তার জন্য জরুরি উত্তর। আপনি নিজেই খেয়াল করেছেন যে ঐকমত্য কমিশনের কাছে যখন দলগুলো গেছে তারা কিন্তু এক একটা অদ্ভুত জিনিস বলেছেন। কেউ তাদের স্বার্থ দেখেছেন, কেউ তাদের অ্যাডভেঞ্চারকে গুরুত্ব দিয়েছেন, কেউ তাদের আপনার নিজেদের ভেতরে সমঝোতাকে গুরুত্ব দিয়েছেন। তবে বিএনপির যেই জায়গাটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিএনপি অন্তত ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি চাচ্ছে। আমার ধারণা আপনি যদি সংস্কারের ব্যাপারে 50% সংস্কারের ব্যাপারে কিন্তু সব দলগুলো মোটামুটি একমত, সেটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। কিন্তু বাকি যে জরুরি সংস্কার, যেটি ছোটোখাটো না, যেটি মৌলিক, সেই জায়গাটিতে একটা ঐক্যমত্যে আসতেই হবে। এবং নির্বাচনটি কিন্তু বড় দল বা ছোট দল এভাবে চিন্তা না করে নির্বাচনটি জুলাই অগাস্টের দিকে তাকিয়ে মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকারের পক্ষের রাষ্ট্র হচ্ছে কিনা এই জায়গার দিকে তাকিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার মানে হচ্ছে কথার কথা, বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায়, যেই জায়গাগুলোকে নিয়ে ভিন্নমত হচ্ছে সেই জায়গাগুলো তাদের মেনে নিতে হবে, অথবা মাঝামাঝি একটি অবস্থানে আসতে হবে। তা না হলে মনে হবে যে যেনতেন একটি নির্বাচন বিএনপি চাচ্ছে। আমার ধারণা বিএনপি রাজনৈতিক দল হিসেবে এখন যেনতেন নির্বাচন চাওয়ার অবস্থায় নেই। কেননা জুলাই অগাস্টে আমরা রাজনীতির প্রতিও এক ধরনের বীতশ্রদ্ধা দেখেছি, বিশেষ করে প্রচলিত রাজনীতির ক্ষেত্রে। কাজে রাজনীতির সংস্কার ছাড়া এবং তাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া এবং রাষ্ট্রের দায়িত্ব যদি তারা পান, তখন তারা কি ভূমিকায় যাবেন এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাদের নির্বাচনে যাওয়ার কিন্তু রাজনীতির সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন? আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি, যেটি আনপ্রেডিক্টেবল ছিল না, বাট যেটি মনে হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এগুলো নিয়ে কথা বলতে সবাই কমফোর্টেবল। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন ভিন্নমত আছে, কিন্তু কখনো কখনো তারা এক হয়ে যান।
কিন্তু যখনই বলা হচ্ছে 7 মাসে বা 8 মাসে আপনার রাজনীতি সংস্কার কি হয়েছে, এই প্রশ্নে কবি কিন্তু নীরব। কেননা আমরা বড় দলগুলোকে দেখছি তারা নিজেদের ভেতরে সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। আমরা ওই রাজনীতিকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক না, আমরা ওই দলগুলোকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয় না। অথবা আপনি যে তৃণমূল থেকে প্রতিনিধি নির্বাচন করবেন আগামী নির্বাচনের জন্য, সেটির প্রক্রিয়া কি হবে? আপনি কি সেই অদ্ভুত লোকগুলোকে আবার বেছে নেবেন, নাকি নতুন তরুণদের, নারীদের, যাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই সেই সব লোককে বেছে নেবেন? এই যে রাজনীতি, এবং আপনি বড় অর্থে আপনার রাজনীতিটি কি? ধরুন উদাহরণ বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু সেটির ভেঙে তরুণদের জন্য কি, আমাদের নাগরিকদের জন্য কি, প্রতিবেশী দেশের সাথে সাথে সম্পর্ক কি, আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে তাদের প্ল্যান কি, বাংলাদেশে 1-1.5 কোটি বেকার, এই বেকারত্বের অবসান ঘটানোর জন্য তাদের প্ল্যান কি, বিদেশি বিনিয়োগ কি করে আসবে? কাজেই তাদের উত্তর দিতে হবে রাজনীতির প্রশ্নে, এবং তাদের উত্তর দিতে হবে রাষ্ট্র পরিচালনার প্রশ্নে। আমরা মনে হয় নাগরিকরা এখন আর অন্ধকারে কাউকে ভোট দেওয়ার অবস্থায় নেই। কাজে এই উত্তরগুলো তারা যত আগ বাড়িয়ে দিবেন তারা তত ভালো দল বলে প্রমাণিত হবে। জনাব আশরাফ কায়সার, নাগরিকরা না হয় সচেতন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি এখনো আটকে আছে রাজনীতি মানে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে? তারা মুখে অনেক ভালো ভালো কথা মাঝে মধ্যে বলেন, কিন্তু বাস্তবে আমরা তাদের অবস্থা দেখি না। মাঠে যদি আপনি তাকান, মারামারি, অন্তর্কোন্দল, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই শব্দগুলোই এখনকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। কখনো কখনো দুঃখ হয় এই জন্য যে তারা কি সবাই জুলাই ভুলে গেছেন, তারা কি অগাস্ট ভুলে গেছেন, তারা কি ভুলে গেছেন যে তাদের মতাদর্শের একটি রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়েছে। মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব সবাই পালিয়ে গেছেন। এই বাস্তবতায় কি তারা এই ভাষায় কথা বলতে পারেন? তারা কি এই রাজনীতি করতে পারেন? আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের সমাজে আপনার চারপাশে কিছু স্তাবক জড়ো হবে এবং তারা আপনার স্তুতি করবে, তারা আপনাকে এমন লোভ প্রলোভন দেখাবে যেটি আপনি হয়তো বশ্যতা স্বীকার করবেন। এই ইকোসিস্টেমটা এখনও রাজনীতির চারপাশে, রাজনৈতিক দলের চারপাশে, ক্ষমতা কেন্দ্রের চারপাশে ঘোরাঘুরি করছে। আপনি একটা বিস্ময়ের ঘটনা দেখেন, পৃথিবীতে কোথাও নেই রাজনীতির নেতারা তাদের কোনো প্রফেশন নেই, তারা রাজনীতির উপরে বেঁচে থাকেন। এটা কি ধরনের অদ্ভুত! কোনো প্রফেশনাল ক্যাটাগরিতে আপনি কিন্তু রাজনীতি পাবেন না। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে রাজনীতি আসলে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, এবং বলা হয়েছে সবচেয়ে লাভজনক ব্যবসা। ধরুন একজন আজকে 1 কোটি টাকা বিনিয়োগ করলো নমিনেশন পেতে, বা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা, তিনি 1000 কোটি টাকা হয়ে যায় তার 5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে। এই যে জাদু, এই যে আলাউদ্দিনের চেরাগ, এটি আপনাকে ভেঙে ফেলতে হবে এবং রাজনীতিকে আপনার নন আকর্ষণীয় করে ফেলতে হবে। এবং বলা হয় যে তরুণরা আশা দেখিয়েছিল, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, তারা আসলে আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ চলতে পারছে কি? আমার মনে হয় পারছে না। কেননা আমাদের যে দুষ্ট চক্র, লোভ লালসা, প্রচলিত রাজনীতির যে মোকাবেলা করার যে পন্থা, দেখুন তারা গণ অভ্যুত্থানটি করতে পেরেছিল, তারা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছিল, তারা ওইরকম একটি অপশাসনকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছিল। তাহলে তাদের আত্মবিশ্বাসের তো অভাব হওয়ার কথা না। তাদের নতুন রাজনীতির জন্য বাংলাদেশ মুখিয়েছিল এবং তারা মাঝে মাঝে দারুণ সব কথা বলেছেন, তারা বিতর্ক উস্কে দিয়েছেন, তারা আমাদের মৌলিক অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন, তারা দলগুলোকে বাধ্য করেছিলেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের বক্তব্য কি সেটা জানার জন্য। কিন্তু যখন আপনি রাজনৈতিক দল করলেন, তখন আপনি যখন নির্বাচনী এলাকায় যান, তখন যদি দেখি যে আওয়ামী লীগ বিএনপির মতো আপনিও শোডাউন করছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, কালো তালিকাভুক্ত লোকজন আপনাকে অর্থায়ন করছে, আপনার রাজনৈতিক দলের অফিস দেখলে লোকজনের সন্দেহ হয় এই অর্থ কোথা থেকে আসছে, অথবা আপনি বড় কোনো কুখ্যাত শিল্প গ্রুপ থেকে টাকা নিয়েছেন কিনা এই ব্যাপারে আপনি কোনো বক্তব্য দেন না। আরও একটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দল চালাতে হলে তো খরচাপাতি লাগবে। আপনাকে যারা ডোনেশন দিচ্ছে, দান করছে, তাদের কথা আপনি প্রকাশ্যে বলে দেন। আমি তো জাতীয় নাগরিক পার্টিকে চেয়েছিলাম বিএনপি আওয়ামী লীগের মতো না ব্যবহার করে স্বচ্ছতা জবাবদিহিতা আনবে। তারা যে তরুণ, তাদের যে সিম্পল লাইফ ছিল, তাদের যে জীবনে সবচেয়ে বড় সম্পদের নাম ছিল সাহস এবং জীবনটি,
এটি থেকে তাদের সরে যেতে হলে কেন? তাদের রাজনীতির যে চর্চা আমরা গ্রামগঞ্জে দেখছি এবং আমরা শহরের প্রত্যন্ত এলাকায় দেখছি, এই চর্চা থেকে তো আমরা নতুন রাজনীতির গন্ধ পাচ্ছি না। ফলে তাদের হাতে রাজনৈতিক বন্দোবস্তকে কিন্তু অনেক মানুষ ভয় পাচ্ছেন এবং তাদের কাউকে কাউকে কিন্তু আমরা তুলনীয় হতে দেখছি এবং সামাজিক অপরাধীদের সাথে, এবং তাদের ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ তৈরি হয়েছে যার তেমন কোনো জবাব কিন্তু আমরা পাইনি। ফলে যেটি হলো, ধরেন বিএনপি বা জামাতের মতো প্রতিষ্ঠিত দল, তাদের ব্যাপারে অনেক ধরনের আমাদের অবজারভেশন আছে। তাদের রাজনীতির চরিত্র বদলানোর তেমন কোনো দিক নির্দেশনা আমরা দেখছি না। কখনো কখনো তাদের প্রধান নেতাদের দারুণ সব ব্যবহার দেখছি, কিন্তু একটি দল তো শুধু প্রধান নেতার 2টি 4টি 7টি গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে হবে না, তার সংগঠন কিভাবে ব্যবহার করছে, তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের রাজনৈতিক দল রাজনীতি করছে কিনা, তাদের নেতৃত্বের আচরণ কেমন, তারা কি রাজনীতি বোঝেন নাকি তারা বাংলাদেশকে আরেকবার জিম্মি করতে চাচ্ছেন, এই কথা কিন্তু বাজারে আলোচিত হচ্ছে। এবং নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি, যারা একটা ডিফারেন্ট ফ্লেভার নিয়ে নতুন রাজনীতি উপহার দিতে পারত, তারাও মনে হচ্ছে ট্র্যাডিশনাল পথে হাঁটছেন এবং তারা কেন যেন মেনে নিয়েছেন, আপোষ করেছেন যে এভাবেই রাজনৈতিক দল করতে হয়, এভাবেই নির্বাচন করতে হয় এবং এই লাঠিসোঁটা নিয়ে, গাড়িবহর নিয়ে, আপনার অপ্রদর্শিত অর্থ নিয়ে পার্লামেন্টে চলে যেতে হবে। তাহলে আমাদের দুঃখটা হচ্ছে যেই শুদ্ধিকরণের কথা আমরা বললাম রাজনীতির, কোনো অংশই কিন্তু সেই ক্ষেত্রে এগুলো না। এখন দেখুন, জনগণ যখন রাস্তায় নামে তখন আপনাকে পালিয়ে যেতে হয়। এখন আপনি কি আশা করেন প্রতিটা বিষয়ে জনগণ রাস্তায় নামবে? সে তো একবার বলে দিয়েছে সে কেমন দেশ চায়, সে কেমন রাজনীতি চায়, সে কেমন সরকার চায়, কেমন নেতৃত্ব চায়। এই কথা বারবার তাকে বলতে হবে না। ঢাকার দেয়ালে এখনও পরিষ্কার লেখা আছে তারা কেমন দেশ চায়। কাজী রাজনীতিবিদদের, তারা যদি দূরদর্শী হন, তারা যদি সত্যিই চান তাদের হাতে দেশ নিরাপদ থাকুক এবং তারাই দেশ শাসন করুন, তারাই পার্লামেন্টে থাকুন, তাহলে তাদেরকে দারুণ করে ভাবতে হবে এবং চাতুর্যপূর্ণ আচরণ করে একটা যেন নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার আইডিয়া থেকে বেরোতে হবে। পুরনো রাজনীতি ধারার চর্চাই যদি সব দল করে, তাহলে অংশীজনদের মাঝে এই মতানৈক্য কেন? এই কারণে যে আমরা অংশীজনদের অনেকেই তো আসলে দেখুন, প্রথমত তারা ধরে নিলাম তারা পুরনো রাজনীতির লোক, তারা ওইটাতেই কমফোর্টেবল এবং কমফোর্ট জোন থেকে তারা বেরোতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। তারা মনে করছে যে রাজনীতির যদি সংস্কার করা হয় তাহলে তাদের অবস্থান ঠিক থাকবে না, তাদের নেতৃত্ব ঠিক থাকবে না, তাদের রাজনীতি থেকে হয়তো অনেক কিছু কালো বেরিয়ে আসবে। তাহলে অনেকটাই স্বার্থের দ্বন্দ্ব চলছে, সিম্পলি স্বার্থের দ্বন্দ্ব। প্রথমত তারা এক কাট্টা হয়েছে যে আমরা সবাই পুরনো রাজনীতি করব। দ্বিতীয়ত তারা এক কাট্টা হয়েছে যে আমার দলের ব্যাপারে যেন আমি আমার ফোর্টটাকে অটুট রাখতে পারি। তৃতীয়ত তারা ইন্ডিভিজুয়ালি দেখছে যে আমার স্বার্থ কোথায় কোথায় রক্ষিত হবে, আমি সেই জায়গার রাজনীতিটা করব, সেই কথার রাজনীতি করব। আমার স্বার্থের বাইরে গেলে আমি এমন হুঙ্কার দিব, বদ আচরণ করব যেন আপনি ভয় পান। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঢাকার দেয়ালগুলো এখনো জীবন্ত সাক্ষী হয়ে আছে। আসলে কি লক্ষ্য বা কি স্বপ্ন নিয়ে আসলে আমরা গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখছিলাম, সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের এই 8 মাস সময় পেরিয়ে আমরা সেই দ্বন্দ্ব, আধিপত্যবাদের রাজনীতি কিংবা চাঁদাবাজি, এগুলোর আসলে কতটা অবসান হতে দেখছি? একদমই হতে দেখিনি। দেখুন, আপনার জন্য কাজটি খুব সহজ ছিল। পৃথিবীর কোন শহরে, কোন দেশে দেয়ালগুলো বলে দিয়েছে আপনার সংবিধান কেমন হবে, নারীর প্রতি আচরণ কেমন হবে, সংখ্যালঘুদের প্রতি আচরণ কেমন হবে, নেতৃত্ব কি বহুত্ববাদে বিশ্বাস করবে না একত্ববাদে বিশ্বাস করবে, যৌথ নেতৃত্ব হবে না একক নেতৃত্ব হবে, সবগুলোর উত্তর কিন্তু দেয়ালে এখনও আছে। পৃথিবীর খুব শহরে, কম দেশে জনগণ তার কথা প্রকাশ, তার আশা আকাঙ্ক্ষা দেয়ালে লিখে বাড়িতে গেছে। এই শহরে তাই আছে। কাজেই রাজনীতিবিদদের খুব জরুরি ভিত্তিতে প্রতিদিন আরেকবার ঢাকা শহর ঘুরে দেখা উচিত। দেখুন, তারা একটা কথা বারবার বলেন, যে সেদিন আমাকেও শুনতে হয়েছে যে ভোটে নাকি আমরা যারা এইসব কথা বলি তারা ভোটে খারাপ করব। বলেছেন যে ভোট আমরাই পাই যারা আপনাদের চোখে খারাপ, অথবা আমাদের রাজনীতি পরিষ্কার না। সমস্যাটি হচ্ছে যে ভোটে তো আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন। 3-5 জন প্রার্থী, 3 জনই যদি কালো তালিকাভুক্ত হয়, 3 জনের আচরণই যদি খারাপ হয়, 5 জনই যদি অবৈধ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনি যাবেন কোথায়? এই জন্য আমরা বারবার বলছি যে নির্বাচন ব্যবস্থাপনার সংস্কার হওয়া দরকার। ওই প্রার্থীদেরকে নির্বাচিত করার বা মনোনীত করার সময় দল যেন 14 বার চিন্তা করে যে এই লোকটাকে আমি বাজারে নিচ্ছি, উনি আমার দলের পতাকা বহন করবে, নেতৃত্বের নাম বলবে, ভোট চাইবে।
আপনার হাত পা বেঁধে আপনাকে 5টি প্রতীক দিয়ে 5 জন ক্যান্ডিডেটের ছবি দিয়ে আপনাকে বলা হলো কাকে চান। আপনি তো তাদের চান না। আপনি তো চেয়েছিলেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে নতুন একটা ফ্রেশ নেতৃত্ব আসবে, আপনি তাকে ভোট দিবেন এবং উনি আইন প্রণেতা হবেন। আপনি চাননি উনি সরকারি বরাদ্দ নিয়ে এলাকায় সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি করলো, কিছু চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করলো, কিছু অপরাধীকে জেল থেকে বের করে দিল। এই তো রাজনীতি। কাজে আমরা তো বলছি আইন প্রণেতার চেহারাটি বদলাতে হবে। গত পার্লামেন্টে আইন প্রণেতাদের আমরা দেখতে পাইনি। তারা ব্যবসায়ী ছিলেন, তারা জুট ব্যবসায়ী ছিলেন, তারা বিভিন্ন জমি দখল করেছেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সবাই মৎস্যজীবী হয়েছিলেন। এগুলো বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস। এর কোনো রকমের পুনরাবৃত্তি হলেই আমাদের গণ অভ্যুত্থান পরাজিত হবে এবং গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে। বিগত স্বৈরাচার সরকার আমরা যেমনটি দেখেছি যে প্রশাসনকে কিংবা পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এখনো শোনা যায় যে প্রশাসনের নিয়ন্ত্রণ বিশেষ ব্যক্তিবর্গের হাতে। তাহলে পরিবর্তনটা আসলে কি হলো? আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ব্যক্তিকেন্দ্রিক শাসন থেকে বেরোতেই পারলাম না। ধরেন আমাদের একটা ব্যক্তি পূজার অত্যন্ত প্রাচীনপন্থী ধারা আছে। আমরা ব্যক্তিকে স্তুতি করি, তিনি যতটা না সেটি বলি, তার থেকে কিছু জিনিসপত্র আদায় করি এবং তাকে নিয়ে প্রচারণা করি এবং ব্যক্তিটাকে ধরে নেই আমাদের চূড়া। আমাদের দেশে আপনি একটা অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা ওই প্রবণতা দেখতে পাচ্ছি। যেই সরকারের সময় আমরা এটি চাইনি। কাজেই ব্যক্তিদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আপনি যখনই অসতর্ক হবেন মনে রাখবেন আপনার ডেজ আর নাম্বারড। তখন থেকে কিন্তু আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে আপনি জানেন না। আপনি প্রশাসন এবং পুলিশের দিকে যদি তাকান, তাদের যত বছর ধরে তাদের অস্তিত্ব, তারা কোনো না কোনো পক্ষপাতমূলক আচরণ করে অভ্যস্ত। তার কোনো পরিষ্কার দৃষ্টি নাই, তার ফেয়ার ট্রেড অপারেট করার ক্যাপাসিটি তার নাই। কাজেই তারা কোনো না কোনো পায়ে পদদলিত বা পায়ের কাছে পড়তে চায়। প্রশাসনও তাই চায়, পুলিশও তাই চায়। পুলিশ তার পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে। ফলে উনি গত প্রভুর জায়গায় নতুন প্রভু খুঁজছেন। সবগুলো থানায়, সবগুলো জেলায়, সবগুলো কনস্টিটিউয়েন্সিতে কার অধীনে উনি কাজ করবেন, কার মাধ্যমে উনি চাঁদাবাজি করবেন এবং মানুষকে অত্যাচার করবেন এবং গুম করবেন, বিনা বিচারে হত্যা করবেন, এটি তারা জানতে চাচ্ছেন। প্রশাসন বাংলাদেশে জনগণের বিপক্ষের শক্তি হিসাবে দীর্ঘদিন লালিত পালিত হয়েছেন, এখনও হচ্ছেন। কাজেই প্রশাসন আপনাকে ভয় দেখায় যে জনগণের পক্ষে কোনো কাজ করতে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। অতীতে কারা এই কাজ করে বিপদে পড়েছিল আপনাকে উদাহরণ দেবে। আপনাকে জনঘনিষ্ঠ একটি বেসামরিক প্রশাসন দাঁড় করাতে হবে। এই যে ব্যুরোক্রেসি বা আমাদের অ্যাডমিন ক্যাডার বা আমলাতন্ত্র, তার একটা ব্যাপক সংস্কার করতে হবে। তার আচরণেই সমস্যা রয়েছে। আপনি যখন ডিস্ট্রিক্ট কমিশনারকে জেলা প্রশাসক বলেন, সেদিন থেকে উনি বিগড়ে যান, উনি নিজেকে প্রশাসক ভাবতে শুরু করেন। প্রশাসন থেকে আমলাতন্ত্রের এবং রাষ্ট্রের পরতে পরতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, এই যে রাষ্ট্রের আমূল পরিবর্তন কিংবা সংস্কার আসলে কতটা সময় লাগতে পারে বা সেই সংস্কারের পথে আসলে অন্তর্বর্তী সরকার হাঁটতে পারবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আশরাফ কায়সার, যে আলোচনায় আমরা ছিলাম, আমলাতন্ত্র থেকে শুরু করে প্রশাসনে এমনকি নির্বাচনী ব্যবস্থা, রাষ্ট্রের পরতে পরতে ক্ষত তৈরি হয়েছে। সব ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য যে ধরনের সংস্কার দরকার, তার কতটুকুন আসলে অন্তর্বর্তী সরকার দ্বারা সম্ভব? আমরা গত 8 মাসের পারফরমেন্স যদি দেখি, তাতে আমরা হতাশ এবং আমরা বলি যে এত ধীর গতিতে সংস্কার করতে থাকলে। একটু আগে বলছিলেন যে 50% সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দেখুন, আমি আপনাকে বলি, আপনি সংস্কার আগে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমরা কি কি বিষয় ঐক্যমত্য হয়েছে, সেটির বাস্তবায়ন করবেন আলোর গতিতে, যাতে করে আপনার অ্যাট এ গো এখান থেকে ভুরুঙ্গামারি পর্যন্ত লোক বুঝে যায় যে এখন আর আগের মতো করে চলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, স্তুতি করা যাবে না। আপনাকে এক্সাম্পলারি দৃষ্টান্ত সেট করতে হবে যে আপনার জন্য লাল গালিচা বিছিয়ে একজন লোকের চাকরি গেছে, তাহলে আপনি অফিসগুলো পরিশুদ্ধ করে ফেললেন। আপনি প্রশাসনে গত শাসনের সাথে যারা যুক্ত ছিল, যারা কুপরামর্শ দিয়েছিল, যারা খারাপ নির্বাচন করেছিল, যারা দলীয় হয়ে গেছে, তাদেরকে বের করে দিতে হবে। তাতে করে প্রশাসনের যেই অবস্থায় হোক না কেন, তাহলে কিন্তু যারা টিকে থাকবে তাদের ধারণা হয়ে যাবে যে আগের মতো করে প্রশাসনে কাজ করা যাবে না।
এখনও কিন্তু প্রশাসনে আমি আপনাকে বলে দিচ্ছি 90% পুরনো শাসনের লোক রয়েছে, পুরনো আচরণের লোক রয়েছে, পুরনো ধ্যান ধারণার লোক রয়েছে, যারা আপনাকে এক্সপ্লয়েট করতে চায়, যারা আপনার নাম ভাঙিয়ে আপনার প্রচারণার অংশ হয়ে তার নিজের অবস্থান দাঁড় করাতে চায়। পুলিশকে শক্ত হাতে দমন করতে হবে। ইতিহাসে কখনো পুলিশ এত দলীয়, এত গণহত্যাকারী এবং এত জনগণের থেকে দূরে চলে যাওয়া পুলিশের জীবনে কখনো ঘটেনি। এরকম করে আপনি নির্বাচনী ব্যবস্থাপনায় দেখুন, মানুষ তার ভোটটি দিবে যাকেই দিক, অতএব নির্বাচনে যেন আপনি কোনো রকমের প্রভাবিত না করেন, সেনাবাহিনী দিয়ে না, পুলিশ দিয়ে না, বিজেপি দিয়ে না। এরকম জায়গায় যখন আপনি যাবেন, এবং আমার কাছে কিন্তু মনে হয় সংস্কারের ব্যাপারে আপনি যদি ঐক্যমত্য হয়, সেক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের জন্য আপনি 3 থেকে 4 মাস সময় লাগবে, তারপরে আপনি নির্বাচন এমনিতে দিতে পারবেন। সেই অর্থে আমি বলি ডিসেম্বরে কিন্তু নির্বাচনটি হওয়া সম্ভব, কিন্তু ওই নির্বাচন মানুষ মেনে নেবে না যদি দেখে যে আপনি প্রফেসর ইউনূস মাঝে মাঝে যেভাবে বলেন, বা তার সরকারের অনেক উপদেষ্টারা বলেন যে রাজনৈতিক দল যা চাইবে। এখানে রাজনৈতিক দল কত % জনগণকে রিপ্রেজেন্ট করে? এখানে লায়ন শেয়ার জনগণের হচ্ছে যারা ভোটের দিন ঠিক করে কাকে ভোট দিবে। কাজে আপনি তার কথা কেন শুনবেন না? সে হয়তো সংগঠিত না, সে হয়তো একা, কিন্তু তার একটি বক্তব্য আপনাকে শুনতে হবে। দেখুন, আমাদের সবার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে দেশ পুনর্গঠনের, রাজনীতি পুনর্গঠনের, নির্বাচনী ব্যবস্থাপনা পুনর্গঠনের। সেটি সরকারের জন্য, সেটি রাজনৈতিক দলগুলোর জন্য, সেটি সব প্রতিষ্ঠানের জন্য। আপনাকে কিছুদিনের জন্য মনে রাখতে হবে যে আপনি বদলে যাওয়া একটি দেশের সঙ্গী। কাজে ওইভাবে আচরণ করতে হবে, সংস্কারটিকে ওইভাবে দেখতে হবে, এবং আমরা প্রতিষ্ঠান ধরে ধরে দেখতে চাই সেখানে দুর্নীতির চক্র ভেঙেছে কিনা, আপনার সিদ্ধান্ত গ্রহণের অগণতান্ত্রিক ব্যবস্থা ভেঙেছে কিনা, নাকি নতুন কিছু লোক আবির্ভূত হয়েছে যারা গত শাসনের মতোই প্রফিট সেন্টার বানিয়েছে নিজেদেরকে, এবং সেখান থেকে দান খয়রাত করছে উপরে কিংবা নিচে। এই ক্যান্সারকে আপনি প্যারাসিটামল দিয়ে রক্ষা করতে পারবেন না। এখানে ক্যান্সার ঘোষণা করতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে, আপনার কেমোথেরাপি দিতে হবে, এবং তাতে করে এই রাষ্ট্রের যার যেখানে ক্ষতি হোক, আমাদের একটু অচলাবস্থা হোক, অস্থিতিশীলতা হোক, এটিকে আপনি ভালোর জন্য মেনে নেবেন। সরকারটিকে আমরা এতটা এককাট্টা হয়ে জোরালোভাবে সংস্কারের দিকে যেতে দেখছি না। এখন পর্যন্ত মনে হচ্ছে এটা একটা আপনারা চাইলে সংস্কার হবে, না চাইলে মিড লেভেল হবে, চাইলে উপর লেভেল হবে, এরকম পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রমের মতো আলোচনা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি। এই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা সংস্কারের ব্যাপারে কি করলাম, সেটি বাস্তবায়ন হলো কিনা। আপনি একবার ভাবুন তো, এই রাষ্ট্রের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিতে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন? কিন্তু আমরা অনেককে দেখছি কম্প্রোমাইজ তো কম্প্রোমাইজ, তারা অনেকটা সুবিধাবাদী হচ্ছেন, এবং তারা কেউ কেউ চাচ্ছেন যে এই কোনো সংস্কার যেন বাস্তবায়ন না হয়, তারা যেন আগের মতো আবার হেসে খেলে ক্ষমতায় যান এবং দুর্নীতি চক্রে নিজেকে একজন সম্পদশালী মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন, সাধারণ মানুষ চায় সরকার আরও অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক। এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আমরা রাজনৈতিক অঙ্গনে যখন দেখছি নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা কিংবা ধূম্রজালের অভিযোগ করছে বড় রাজনৈতিক দলগুলো, এই ধরনের বক্তব্য সেই অভিযোগকে উস্কে দেয় কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন উপদেষ্টা পদে শপথ নিয়ে যিনি এই কথাটি বলেছেন, তার শপথ ভঙ্গ করেছেন, এবং তার দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত। কেননা আমরা উপদেষ্টাকে বলেছি যে উনি দলনিরপেক্ষ হয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পর্যন্ত থাকবেন। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ একটা ক্রুশিয়াল কোশ্চেন, এবং সেখানে আগামী ডিসেম্বর নিয়ে নির্বাচন হচ্ছে। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন তারপরে জুনে নির্বাচন হতে হবে। সো ডিসেম্বর থেকে জুন হচ্ছে টাইম ফ্রেম। তো উনি একজন উপদেষ্টা হয়ে ওই টাইম ফ্রেমের বাইরে এই সরকারকে দেখতে চান, এটি বলে উনি আসলে তার প্রধান উপদেষ্টার প্রতি তার যে আনুগত্য থাকার কথা সেটি ভেঙেছেন, এবং উনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন তুললেন। দেখুন, সার্জিস আলম বাইরে থেকে অনেক কথা বলতেই পারেন, তারা গণ অভ্যুত্থানের মানুষ, তারা হয়তো ভাবতেই পারেন যে তাদের দল এখনও গোছানো হয়নি,
রাজনীতিটি পরিষ্কার হয়নি, বড় রাজনৈতিক দল তেমন আশাব্যঞ্জক কিছু করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের মধ্যে গত 2-3 মাসে আমার ধারণা অনেক ইতিবাচক সংবাদ এসেছে, তার আচরণ হয়েছে। তিনি ভারত নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন, চায়না সফর করেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক ট্যারিফ ঠেকিয়ে দিয়েছেন অন্তত 3 মাসের জন্য। এগুলো তার ব্যক্তি অর্জন। আমরা কিন্তু উপদেষ্টা পরিষদকে ভীষণ ডিসমেল, ভীষণ অগোছানো এবং সমন্বয়হীন এবং শারীরিক এবং মানসিকভাবে তাদের যে কর্মহীনতা, কর্মদক্ষতার প্রশ্ন, সেটি মোকাবেলা করতে দেখছি। কাজেই ওনার এই বক্তব্য অত্যন্ত গুরুতরভাবে নিতে হবে। উনি এমনিতেই কিন্তু তার দপ্তরের জন্য কোনো সুনাম করাতে পারেননি। আপনি জানেন যে আমাদের এখানে মব ইনজাস্টিস যখন হয় তখন কিন্তু আমরা তার কথা বলি, কিন্তু সে সময় দেখি না তার কোনো ভালো। যখন নারীর উপরে হেনস্থা হয় তিনি এমন একটা মন্তব্য করলেন যাতে আমরা খুব ক্ষুব্ধ হলাম যে কে কখন সিগারেট খাবেন, দিনের বেলা খাবেন না রাতের বেলা খাবেন, পুরুষ না নারী খাবেন, রাস্তায় খাবেন না ঘরে খাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এগুলো বলা না। আমার ধারণা উনি এই কাজের জন্য, এই পোস্টের জন্য অতটা ফিট না। উনি আর কি জন্য ফিট আমি শিওর না, কিন্তু এটার জন্য ফিট না। এখন দেখুন, আমি বলি রাজনৈতিক দলগুলোর উপরে এক ধরনের হতাশা থেকেই মানুষের ভেতরে এই আশাবাদ কিংবা এই প্রচেষ্টা কিংবা এই ইচ্ছাটা জাগতে পারে যে এই সরকারটি আরেকটু দীর্ঘমেয়াদের হলে, প্রলম্বিত হলে কেমন হয়। আপনি কিন্তু মূল মেসেজটি বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল মানেই হচ্ছে দলীয় আচরণ করা এবং পাড়া মহল্লায় অপরাধীদেরকে সঙ্গী করা এবং দুর্নীতি করা এবং খারাপ শাসন করা। এই তো সেই জায়গায় একটি অন্তর্বর্তী সরকার যে ভালো মানুষের সরকার, তারা অন্তত দুর্নীতিবাজ হয়ে ওঠেননি কেউ এখনো। এবং অরাজনৈতিক সরকার, তাদের কোনো দল নেই, তাদের গুন্ডা পান্ডা নেই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, তাদের হয়ে এখনো মন্ত্রণালয়গুলোতে কেউ চাঁদা তুলছে কিনা হয়তো হয়নি। এই কারণে মানুষ কিন্তু নাগরিক সুবিধার বিবেচনায় তার কাছে, দেখুন ক্ষমতার পালাবদল যদি তার কাছে সবাই সমান হয় তাহলে সে ক্ষমতার পালাবদল নিয়ে চিন্তিত হবেন কেন? তিনি বরং যিনি এখন ক্ষমতায় আছেন তিনি যদি অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন, রেমিটেন্স বেশি আসে এবং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় চুরি হয়ে যায় না রিজার্ভ, এগুলো যদি উনি দেখেন ওনার কাছে কিন্তু মনে হতেই পারে যে এরা আর একটু বেশি দিন ক্ষমতায় থাকলে কেমন হয়। দেখুন, দেশের সাধারণ মানুষের রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার কথা না, তিনি অনির্বাচিত সরকার থাকার বিপদ কি এটি তার জানার কথা না, কিন্তু আমরা সেন্সেবল মাইন্ডে যেটি বুঝি, একটি অনির্বাচিত সরকারকে আপনি দীর্ঘদিনের জন্য ক্ষমতায় রাখতে পারেন না। তার ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই অপশাসনের লোকদের বিচার করা যারা গণহত্যা করেছে এবং তারপরে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, তারপরে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। এই যদি হয় তার ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের জায়গা থেকে এখন কোন হতাশা থেকে মানুষ এগুলো বলছে কিংবা কোন রাজনৈতিক কৌশল থেকে কেউ কেউ বলছেন, সেটিকে আপনার সন্দেহের চোখে দেখতে হবে। আমরা নির্বাচিত সরকার চাই, জনগণ ভোট দিতে চায় এবং নির্বাচনটি যত দ্রুত হওয়া সম্ভব দেশের জন্য তত মঙ্গল। কাজেই এখানে রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি দেখতে হবে তাদের কোনো ঘাটতি আছে কিনা, তারা কি মানে আশাবাদ ছড়াতে পারছেন কিনা, তাদের প্রতি কনফিডেন্সের অবস্থা কি, তাদেরকে মানুষ ট্রাস্ট করছেন কিনা। গণঅভ্যুত্থানের পরে আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এবং নানা জল্পনা কল্পনার পরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হলো। সম্পর্ক আসলে এখন কোন পথে? সবশেষ পদক্ষেপের কথা যদি আমি উল্লেখ করি, ট্রান্সশিপমেন্ট স্থগিতে কূটনৈতিক প্রটোকল ও শিষ্টাচার রক্ষা করেনি ভারত। কেন এই পদক্ষেপ? আমরা গত 8 মাস ধরেই ভারতকে অত্যন্ত অকূটনৈতিক, শিষ্টাচার বহির্ভূত, প্রোপাগান্ডামূলক এবং রাষ্ট্রবিরোধী অবস্থানে দেখতে পাচ্ছি। এর একটাই কারণ যে শেখ হাসিনার সাথে তাদের সখ্যতা হয়েছিল। কোনোভাবেই আপনি ভাববেন না ব্যক্তিগত সখ্যতা। একটি রাষ্ট্র তার সম্পদ, তার জলভূমি, তার যোগাযোগ ব্যবস্থা, তার এয়ারপোর্টস এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে পরপর 3টি খারাপ নির্বাচন করে ক্ষমতায় ছিল। ভারত ওই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছিল। বিনিময়ে ভারত যেটি পেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের উপরে তার একচ্ছত্র ক্ষমতা। শেখ হাসিনা একটা পাপেট ছিলেন এবং তার রাজনৈতিক দলের অবস্থা খারাপ ছিল এবং উনি কোনো ম্যান্ডেটহীনভাবে অন্তত 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ভারতের সমর্থন নিয়ে। এখন ভারত সেই কমফোর্টেবল অবস্থানটিকে
সরে গেছেন এবং ভারত হজম করতে পারছে না যে বাংলাদেশ একটা নতুন শক্তির অভ্যুদয় হয়েছে এবং এই শক্তিটি ভারতের সাথে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের কূটনীতি দেখতেছে। জনাব আশরাফ কায়সার, আমরা বৈঠকের পরেও দেখলাম যে বাংলাদেশ এবং ভারত উভয় দেশ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। এর পেছনে কি কারণ থাকতে পারে সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতি রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচকের কাছে। জনাব আশরাফ কায়সার, বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। বৈঠক হলো একটি, কিন্তু দুটি দেশের বক্তব্য কেন আলাদা? এটি এই কারণেই আলাদা যে আপনি যদি 8 মাসের প্রেক্ষাপট দেখেন, ভারত এখন পর্যন্ত সহযোগিতা করছে না, কার্যত আমাদের এখানে ভিসা ব্যবস্থাপনা বন্ধ রয়েছে গত 8 মাস ধরে, এবং ভারত বারবার বলছে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে, সরকার বলছে হচ্ছে না। ভারত বলছে বাংলাদেশের যে তরুণরা গণ অভ্যুত্থান করেছে তারা ইসলামী জঙ্গি এবং প্রফেসর ইউনূস জঙ্গিদের নেতা। এটি ভারত থেকে শুরু করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভারত প্রচারণার দায়িত্বও নিয়েছে। এই জন্য তাদের ভাষ্যটি মিলছে না। আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাংককে প্রফেসর ইউনূস শেখ হাসিনার ফিরিয়ে আনাটা চেয়েছেন, আর নরেন্দ্র মোদী চেয়েছেন সংখ্যালঘুদেরকে নির্যাতনের যেন আর না করা হয়। বাংলাদেশকে কখনো ভারতের সংখ্যালঘুদেরকে কিভাবে ভারত সরকার ট্রিট করে এই বিষয়ে আমরা বলেছি। এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতে আপনি যদি মুসলমানদের অবস্থান দেখেন সেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তার আপনি জানেন ওয়াকফ বিল আইন হয়ে গেল, যাতে করে মুসলমানদের যে সম্পত্তি তার উপরে এক ধরনের রাষ্ট্র এবং সমাজের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হলো। কাজেই ভারত এমন একের পর এক কালো আইন করছেন, তার ধারে কাছেও কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ মানে মোটামুটি সবাইকে নিয়ে, সবাইকে সমান সুযোগ দিয়ে দেশ পরিচালনার নিদর্শন তৈরি করছে। যেই দেশটি তার সংখ্যালঘুর ব্যাপারে কালো আইন করে সেই দেশটি বাংলাদেশের সংখ্যালঘুকে নিয়ে খুব চিন্তিত। এর একটি কারণ হচ্ছে বিজেপির যে আপনার রাজনীতি, তার মধ্যে এটি তো আসলে হিন্দুত্ববাদী রাজনীতি। কাজে বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে ওই দেশের রাজনীতির একটা বড় সম্পর্ক আছে। বিশেষ করে নির্বাচনের আগে বা সীমান্তবর্তী জেলাগুলোতে আপনার বিজেপিকে ভোট পেতে হলে এই ভাষায় কথা বলতে হয়। এখন বিজেপির সাথে ওইটা একটা ভারতীয় মেইন স্ট্রিম ভার্সন তৈরি হয়েছে। আমরা কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে, এমনকি তৃণমূল কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে। দেখুন, প্রফেসর ইউনূস চায়নাতে গিয়ে 7 সিস্টারকে মার্কেট হিসাবে অ্যাক্সেস দেবে বাংলাদেশের পোর্ট, যাতে চাইনিজ বিনিয়োগকারীরা আগ্রহী হয়, এই কথা যদি না বলতেন আমার ধারণা ব্যাংককের মিটিংটি হয় না। তার মানে উনি সেটা নিয়েও কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখেছি ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভীষণভাবে অপপ্রচার। আগে আমরা বলতাম যে মাশরুমিং মিডিয়া বা গদি মিডিয়া, এখন আমি বলছি যে হিন্দু, ইন্ডিয়া টুডে, এই রকম মিডিয়াও কিন্তু অপপ্রচার করছে। জনাব আশরাফ কায়সার, এই বাস্তবতার মধ্যেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেমনটি বলেছেন, ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কোনো দেশ ততটা করে না। বাস্তবতার সাথে মিল কতটুকু দেখেন? আমি মিল খুঁজে পাচ্ছি না। কেননা আমি বলি, ভারত মঙ্গল কামনা করলে একের পর এক পচা নির্বাচনকে বৈধতা দিত না। ভারত যদি সত্যিই চাইতো যে বাংলাদেশের নাগরিকরা তার রাজনৈতিক ক্ষমতার বা পছন্দ অপছন্দ প্রয়োগ করবে, তাহলে সে বিরোধী দলীয় নেতাকে এসে বলতো না নির্বাচনে যেতে হবে, এবং বিরোধী দলীয় নেতা কথা না শোনার কারণে সিএমএইচে চলে যেতে হয়েছিল। জিএম কাদেরের মতো একজন বিরোধী দলীয় নেতা, যিনি 24 সালে এসে বলেছিলেন বা 23 সালে যে ভারতের অনুমতি ছাড়া আমি বলতেই পারবো না তাদের সাথে কি মিটিং হয়েছে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে জয়শঙ্করের এই কথা কিন্তু মেনে নেওয়া যায় না। এখন দেখুন, ভারত অতীতে বলতো, যখনই আমরা বলতাম যে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে, কোনো দলের অংশগ্রহণ নেই, মানুষ ভোট দেয় না, ভারত কেন কিছু করছে না, তখন তারা বলতো এটা অভ্যন্তরীণ বিষয়। এখন তাদের মুখপাত্র বলছেন যে আমরা তো এটি অভ্যন্তরীণ বিষয় বলেই বসে থাকতে পারি না, নির্বাচন হয়ে জনগণের সরকার দায়িত্ব নেবে, এটি আমরা চাই। তো এই চাওয়া তাদের অতীতে কোথায় ছিল? তখন তারা সব দলের অংশগ্রহণের নির্বাচন চাইতেন না, তারা আওয়ামী লীগের সাজানো নির্বাচন চাইতেন। কেননা ভারত একটা অদ্ভুত মৌকা পেয়ে গেছিল বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং জীবনযাপনে তাদের নাক গলানোর। এবং আপনি খেয়াল করেন, এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বাংলাদেশের, তৃতীয় দেশে যাওয়ার জন্য, বাংলাদেশের খুব দ্রুত উচিত হবে ট্রানজিট বাতিল করে দেওয়া ভারতের জন্য। কেননা এটি আপনার একে অন্যের সমঝোতার ভিত্তিতে হয়। আমরা কিন্তু মনে করি আমাদের নদীতে ভারতীয় পণ্য যাক, আমাদের ট্রেন লাইনে ভারতীয় ট্রেন উঠুক, কিন্তু এটি হবে রেসিপ্রোকাল।
তারা দিবে, আমরা দিব। কিন্তু অতীতে ভারত একভাবে নিয়ে অভ্যস্ত হয়েছিল, দিয়ে না। এবার কিন্তু ভারতকে আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে। আপনার বাংলাদেশের উচিত হবে ট্রানজিট বাতিল করে দেওয়া, বাংলাদেশের জলভূমি দিয়ে আপনার যেন ভারতীয় জাহাজ না যেতে পারে। এখন এটি কিন্তু পাল্টাপাল্টি একটি ব্যবস্থা। তবে আমরা মনে করি ভারতের হয়তো বোধোদয় হবে যে এই দেশটি জনগণ শাসিত, জনগণের ইচ্ছার সরকার এই দেশটিতে আছে এবং আগামীতেও থাকবে। ভারতকে একটি সুপ্রতিবেশী সুলভ কূটনীতিতে বিশ্বাস করতে হবে, সেই প্রত্যাশাই আমরা রাখছি। জনাব আশরাফ কায়সার, দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ এবং গোটা বাঙালি জাতি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ বরাবরই উদযাপন করে এসেছে। পয়লা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো কিছু করা যাবে না, মঙ্গল শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানকার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্ম নিয়ে যারা সামাজিকভাবেও সোচ্চার, তারা আমাদের বাঙালি অস্তিত্বটি বুঝতে পারছেন না। আমাদের যে একটি নৃতাত্ত্বিক অস্তিত্ব রয়েছে হাজার বছরের, এবং তারপরে বাংলাদেশি বলে আমাদের একটি বাংলাদেশ বলে আমাদের একটি ভূখণ্ড হয়েছে, এবং আমাদের একটি ধর্মীয় পরিচয় রয়েছে। এই প্রশ্নটি অনেক আগেই মীমাংসিত যে আপনি ধর্মীয় পরিচয়টি দিয়ে সমাজ নির্ধারণ করবেন, রাজনীতি নির্ধারণ করবেন, নাকি সেটি ব্যক্তিগত চর্চার জায়গা হয়ে থাকবে। আমার মনে হয় একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রে এটি ব্যক্তিগত চর্চার বিষয়। কাজেই আমরা যদি নৃতাত্ত্বিকভাবে আমাদের সব ধর্ম মত পথকে সেলিব্রেট করতে পারি, আমরা যদি চাকমা মারমা বাঙালিদেরকে নিয়ে একসাথে উৎসব করতে পারি, তাদের নববর্ষকে সেলিব্রেট করতে পারি। দেখুন, আমাদের অনেকেরই ধর্মের ভিন্নতা থাকবে, কিন্তু উৎসবের একসাথে পালন করার ব্যাপারে কি সমস্যা রয়েছে? সম্প্রতি বাংলাদেশে আমরা বরাবরই কিন্তু তাই দেখেছি। এখন দেখুন, এনারা যে রাজনীতির কথা বলেন, আমাদের নিশ্চিতভাবে অনেক মানুষ আছেন তাদের রাজনীতি দেখলে ভয় পান, তাদেরকে ভোট দেন না, এবং তাদেরকে মনে করেন পশ্চাৎপদ বাংলাদেশের সহযোগী। কাজে ওই সমালোচনাটি কি তারা পজিটিভলি নিতে পারেন না। মঙ্গল শোভাযাত্রা আমাদের চারুকলার একটি ঐতিহ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। সেখানের ভেতর দিয়ে আমরা যে বাঙালি হিসাবে আমাদের যে হাজার বছরের সুন্দর চিন্তা এবং অমঙ্গল থেকে বেরিয়ে মঙ্গলের ভবিষ্যতের দিকে যাওয়ার চেষ্টা, এটিকে বাধা দেওয়া বা এটিকে নিন্দা করা বা সমালোচনা করা আমার নিশ্চিত ধারণা একটা অনধিকার চর্চা। এই সঙ্গে তাদেরকে নারীদের ব্যাপারেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। দেখুন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। আমরা গার্মেন্টস শিল্প দেখছি নারীরা কী করে শ্রম দিচ্ছেন। তাদেরকে এই পুরনো ধ্যান থেকে বেরোতে হবে। তারা হয়তো ভাবছেন এর ভেতরে তাদের জীবিকা আছে, এর ভেতরে তাদের রাজনীতি আছে, নির্বাচন আছে। আমি হলফ করে আপনাকে বলে দিতে পারি, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রাজনীতি এই চিন্তার পক্ষের না, এবং তারা একটি স্বাধীন উদার আপনার গণতান্ত্রিক কালচারাল বাংলাদেশকে দেখতে চায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ কায়সার। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।